এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি। সারা রাত দক্ষিণা বাতাসে আকাশের চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনি। কাহারে সে ডাকে? কোথাও হরিণ আজ হতেছে শিকার। বনের ভিতরে আজ শিকারীরা আসিয়াছে, আমিও তাহাদের ঘ্রাণ পাই না। এইখানে বিছানায় শুয়ে শুয়ে ঘুম আর আসে না গো বসন্তের রাতে। থামো থামো। হামিদ সাহেব, ওটা নেই, ভেঙে ফেলা হয়েছে। সত্যি? চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না। আপনারা কেউ কিছু বললেন না? আমার দরকার কি? আমার তো কোনো ক্ষতিও নাই। আপনার ক্ষতির কথা ভাবলেন? দেশের জন্য কত বড় অপমান একবার ভাবলেন না? এসব কথা চাইতা যান, আসি। বাবা ভাঙতি লাগবে? হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়াও। খারাইতে খারাইতে তো আসলাম, 2 টাকা বাড়াই দিন। আরে টাকা এত সস্তা নাকি? দাও। বাবা আপনি ভেতরে যান, আমি দিয়ে আসছি। আচ্ছা। কত টাকা? বড় রাস্তার মোড়ে কি বাজে একটা ঘটনা ঘটেছে, দেখেছো তোমরা? দেখবো না কেন? দেখা ছাড়া আমার আর কাজ কি? প্রতিবাদ করলে না? করতাম প্রতিবাদ। যদি একটা চাকরি হাতে ধরিয়ে দিত অবশ্যই প্রতিবাদ করতাম। শাক দেবো বাবা? শাক দিয়ে যেহেতু মাছ ঢাকা হয়নি, শাকের তো কোনো বিকল্প নেই। সুধা, কাল সকালে একটা ছোট ইলিশ মাছ আনিয়ে নিও, আমি টাকা দিয়ে যাব। ইলিশ মাছের থেকে 2 মাসের ইলেকট্রিসিটি বিলটা বেশি উপাদেয় হতো না? কি বলছো তুমি? বাবা আজকেও কি নতুন কবির বইটা নিয়ে কাজ করলেন? হ্যাঁ, কম্পোজ শেষ করলাম, কাল বাইন্ডিং শেষ হলো। সেটা ভালোই লিখে। ও তোমার জন্য আমার দেখা, যে আকাশে ফুটে আছে 30 লক্ষ নক্ষত্র, দিবারাত্রির সীমানা ছাড়িয়ে। নক্ষত্রের সাথে হয় আমার কথোপকথন, নক্ষত্রের সাথে হয় আমার আনন্দ আর বিষাদের লেনদেন। দুবাহু বাড়ি। কি মনে হয়? জীবনানন্দের প্রভাব আছে। পড়ে মনে হয় প্রেমের কবিতা, আসলে মুক্তিযুদ্ধে 30 লক্ষ নক্ষত্র। মুক্তিযুদ্ধের চেয়ে বড় প্রেম আর কি হতে পারে? পেটে ভাত না থাকলে এসব প্রেম জানলা দিয়ে পালায়। তুমি ঘুমোতে যাও তো। কি এমন ক্ষতি হতো আপনার নিজের ছেলের জন্য একটা চাকরি চাইতে? সেটা তোমার নিজের চেষ্টাতেই হবে। তোমাকে তো বলেছি যে বিভিন্ন অফিসে সিভি পাঠাও, পত্রিকা দেখো, ইন্টারভিউ দাও, হয়ে যাবে।
হয়ে গেলে আমি আমার কান কেটে ফেলবো। সুধা, তুমি ঘুমোতে যাও, আমি সব গুছিয়ে রাখবো। যাও যাও, মন খারাপ করো না, যাও। বাবা, আপনি আর এভাবে কতদিন কষ্ট করবেন? দিন তো চলে যাচ্ছে মা, আমার শুধু তোমার জন্যই কষ্ট লাগে। বাবা, আমি ভাবছি একটা চাকরি করব। করো, লেখাপড়া শিখেছো, ঘরে বসে থাকবে কেন? সেলিমের মত নেইনি এখনো। মত নেওয়ার কি আছে, তোমার সিদ্ধান্ত তুমি জানিয়ে দেবে। আপনি কি রাস্তার ফলকটার ব্যাপারে কাউকে কিছু বলেছেন বাবা? না বলাই ভালো। সেলিম বলছিল ওরা খুব ভয়ঙ্কর। কিছু লাগবে? হ্যাঁ, একটা হীরকখণ্ড নিয়ে আসো। কোন ক্লাসে পড়াবে? 3-তে বাংলা। 1500 টাকা করে দেবে বলেছে। ভালো। বাবাকে কিছুটা হেল্প করা হয়, কি বলো? হ্যাঁ, নিশ্চয়। চাকরিটা অবশ্য এখনই পার্মানেন্ট হচ্ছে না, 3 মাস পরে হবে। তখন অবশ্য বেতন বেড়ে 2500 টাকা হয়ে যাবে। এখনকার যুগে কে কাকে এত টাকা দেয় বলো? ভালো। তুমি ভেবেছো 1500 টাকায় আমার মাথা কিনে ফেলবে? আস্তে বলো, বাবা জেগে আছে তো। তো আমি কি তাকে ভয় পাই? সে কি এমন করেছেন আমার জন্য যে দিবারাত্রি তার কথা স্মরণ করতে হবে আমার? একটা চাকরি জোগাড় করে তো কোনো ব্যাপার ছিল তার জন্য? না, সে মহাশেয়ানা। ছেলের জন্য চাকরি বলতে গেলে তার জাত যাবে।
দুর্বিলাস হয় যারা পায় তাদের ছায়া দুর্বিলাস ঝঞ্ঝা ঝড় মৃত্যু দুর্বিপাক হয় যারা পায় তাদের ছায়া দুর্মিলাপ ঝঞ্ঝা ঝড় মৃত্যু দুর্বিপাক ভয় যারা পায় তাদের ছায়া দুর্মিলাপ এই একটা টাকা দাও, সারাদিন কিছু খাই নাই। আয় কথা শোনো না, সকলের সামনে মতিনুদ্দিনের নামটা ভাইঙ্গা টুকরা করে ফেললো। কোনো টু শব্দ হলো না, যেন এই এলাকায় মানুষ তো দূরের কথা কাক পক্ষীও নাই। কমিশনারকে জানাবো, পুলিশকে জানানো দরকার। বৃদ্ধ মানুষের কথার কোনো জোর থাকে না, বুঝলা হামিদ? জোয়ান মর্দ হইলে তোমার দাম হইতো, তোমার কেউ বুঝবো না। তাহলে আমার ছেলে আছে, সে প্রতিবাদ করবে। ঝঞ্ঝাঝাড় মৃত্যু দুর্বিপাক ভয় যারা পায় তাদের ছায়া দুর্মিলাক ঝঞ্ঝাঝাড় মৃত্যু দুর্বিপাক ভয় যারা পায় তাদের ছায়া দুর্মিলাক তুমি কি ভেবেছো আমি সারা জীবন বেকার থাকবো আর বিড়ালের মতো তোমার পায়ের কাছে মিউ মিউ করব? সো সরি মিস সুধা, উইথ 2500 টাকা ইউ ক্যান নট টার্ন মি ইনটু এ ক্যাট। আমি কি করলাম? তোমার যদি চাকরি করতে হয় এ বাড়িতে থেকে হবে না। মানে আমার যতদিন চাকরি না হচ্ছে তুমিও করতে পারবে না, ক্লিয়ার? আমি চাকরি করবই। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, মাথা সুস্থ রেখে কারো গলায় ঝুলে পড়ো না। কি আটকাছে তোমায়? যাও। বাবা, বাবা, সেলিম শুনছো? বাবা তো ঘরে নেই। শুনতে পাচ্ছ তুমি? তুমি কি মানুষ? না, আমি পশু। বাবা, আপনি এখানে? আমরা বড্ড অকৃতজ্ঞ জাতি। বাবা, ঘরে চলেন। আজকের পর থেকে এই রাস্তাটার নাম আর বীর মুক্তিযোদ্ধা মতিউদ্দিন সড়ক থাকবে না। কে বলেছে থাকবে না বাবা? অবশ্যই থাকবে। না, না থাকবে না। তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ সাধু। নামের ফলক ভেঙে ফেললে কি একটা নাম মুছে যায়? যায় না। ঠিক, কিন্তু তোমার কি মনে হয় না যে আমরা সব দ্রুত ভুলে যাচ্ছি, যেমন সেলিম ভুলে গেছে আমাকে? বাবা, বাইরে অনেক ঠান্ডা, আপনার শ্বাসকষ্ট হবে। তাই বলে এত বড় অন্যায় মেনে নিতে হবে? মেনে না নিয়ে উপায় কি বাবা?
আপনি কি এবার আমাদের জানে মারতে চান? তুমি ঘরে যাও তো। ভুলে যান, কাল থেকে এ নিয়ে কোনো উচ্চবাচ্য করবেন তো লাশ পড়ে থাকবে 3 জনের। বাবা, সেলিম কিন্তু কথাটা খারাপ বলেনি। জানি। আপনি কিছু কাউকে বলবেন? ভাই, আপনি কি আমার কথা শুনছেন? আরে ভাই কইছি না ছাড় কইবেন, ভাই কইবেন না। স্যার, আমাদের কালভারটা 2-1 দিনের মধ্যে মেরামত করা না হলে শীতের সবজি পচে যাবে। বাজারে নিব কি করে? স্যার স্যার শীতের সবজি স্যার। শীত, খুব শীত। মনে হইতেছে এবার বাংলাদেশে স্নোফল হইব। মনে হইব আমরা বিদেশে আছি। পুরো দেশটাকে ফ্রিজের লাল লাগবো। ওরকমই। ইয়াল্লা, তাহলে তো পুরো দেশের মানুষ এখানে কোলার তলার মাছ হয়ে যাবো গা। কমিশনার সাহেব আসতে পারি? আরে ভাই দেখতেছেন না, লোক আছে ঘরে, উনি বিজি আছে, কাম করতেছে। হইলে তুমি থামো। আরে হামিদুজ্জামান সাহেব, আহেন। বহেন। আপনি না আইলে আমি নিজে আপনার বাড়িতে যেতাম। আপনার ওখানে জরুরি বাতচিত আছে। স্যার, আমার কতটা জরুরি স্যার? ওই মিয়া, একটা কাম করলেই কি হয়ে যায়? অনেক প্রস্তুতিও আছে, অনেক ঝুট ঝামেলা আছে। আর শীতের সবজি এত মাথা কামাইতেছেন কেন? শীত তো সমস্যা না স্যার, সমস্যা কালপাট। মর যন্ত্রণা, খালি কালবাট করতেছেন কেন? ভাই, আপনি বাইরে গিয়ে এক কাপ চা খান, আপনার শীতের সমস্যা আমি সমাধান করতেছি। ওই, এই বাইরে নিয়ে একটু চা খাওয়া তো। ভাই, আপনি শীতের সমস্যা আপনার গরু দুধের চা খাওয়াইতে চায়। কত কিসিমের মানুষ যে আছে দুনিয়ায়। ভাই হামিদুজ্জামান ভাই, এবার আপনার কথা কোন। আপনার এলাকায় এত বড় একটা ঘটনা ঘটে গেল। এই তো এর লেগে তো আমি আপনার মনে মনে খুঁজতেছিলাম। গতকাল রাইতে আমার চোখের পাটি দুইটা এক করা পারেনি একটা শেষ রাইতের দিকে হবায় চোখটা লাই গাইছে। এরও সময় দেখতেছি কি আপনি কইতেছেন, কমিশনার সাহেব, এই অপরাধের বিচার আমি করবই। সকালে যখন ঘুমটা ভাঙলো, দিলটার মধ্যে অনেক শান্তি পাইলাম। মনে হইল কি জানেন, অন্তত একটা ভালো লোক এই পৃথিবীতে আছে। জি, আমি ঠিক বুঝলাম না। আচ্ছা ভাই, আমার দল কি ক্ষমতায় আছে? নাইকা। তাইলে এই অপরাধের বিচার করার ইখতিয়ার কি আমার আছে? তাও নাইকা। তারপরও যদি এটার বিহিত করবার কম, আমার জানটা কি থাকবো না। তাইলে এতগুলো না এক করলে কি করতে হইব? কি? আচ্ছা, কোনো ভদ্রলোক কি মুক্তিযোদ্ধা নামের ফলক ভাঙবার পারে? না, এটা তো ক্রিমিনাল। ওয়ান্ডারফুল। তাইলে এইটা হইতাছে ক্রিমিনাল অ্যাক্ট। অবশ্যই। ভাই, এই জায়গায় হইতেছে আমি কাঠের পুতুল, আমার হাত পালানোর ক্ষমতা নাইকা। তো আপনি এক কাম করেন, থানায় যান, ওসি সাহেবের ওখানে গিয়া একটা কেস ঠিকাতে রকম হবে, ক্রিমিনাল অ্যাক্ট। তার মানে আপনি কিছু করবেন না? বাইরে দুইটা মাসুম বাচ্চার পিতা আমি, অনেক কষ্টে অনেক ক্যারেন্সি করে কিছু টাকা জমালছি, ওগুলো প্যালেনে চড়াবো। কত পরশু দিন 4টা টিকিট কিনছি মালয়েশিয়ার। এখন যদি প্লেনে না চইরা মরে যাই, কামটা কি ঠিক হইব? আপনি কোন? তয় আপনার লগে আমি একমত। আপনি খালি থানায় গিয়া কেস ঠিকা দেন। কেস যদি একদিনও চলে, খরচ দিব আমি। কেস যদি 100 দিনও চলে, তাও খরচ দিব আমি।
তোর পোলার চাকরি এক তরিতে হয়ে যাবো গা। স্কুলের চাকরিটা করব, জানিয়ে আসি। কোথায় যাচ্ছ? ইন্টারভিউ দেবো। উমা, বললে না তো কোথায়? আগে চাকরিটা হোক, তারপর বলি। তোমার মতো ঢাক ঢোল পেটানোর স্বভাব আমার না। হামিদ সাহেব কোথায়? উনি তো এখনো আসেন নাই স্যার। আসা মাত্র আমার কাছে পাঠাবে, জরুরি। জরুরি কিছু হলে আমাকে দেন স্যার, আমি টাইপ করে দেই। তোমাকে টাইপ করতে দিলে তো 2 পাতায় 24টা ভুল থাকবে। স্যার আসতে পারি? আরে আসেন আসেন, এত দেরি করলে অফিস চলে? রানা, তুমি যাও। স্যার এই মুক্তিযুদ্ধের গল্প এবং চিঠি। স্যার এসব কি একজনেরই হাতের লেখা? জি না, গল্পগুলো হচ্ছে আমাদের বিখ্যাত লেখকদের, আর চিঠিগুলো মুক্তিযোদ্ধাদের যুদ্ধক্ষেত্র থেকে লেখা। স্যার এখানে কটা চিঠি আছে স্যার? এখানে 19টা চিঠি আছে আর 14টি গল্প। 19টা থেকে 14টি চিঠি সিলেক্ট করবেন। জি স্যার। বহুদিনের ইচ্ছে ছিল মুক্তিযুদ্ধের ওপর একখানা ভালো বই বের করার। আমার ধারণা এই চিঠিগুলোই হচ্ছে বইটার আসল শক্তি। ট্রুথ ইজ স্ট্রঙ্গার দেন ফিকশন। কম্পোজ শুরু করে দিন। একটা লেখা আমাকে দেবেন, শুধু এই কথাটা বলেন, নাইলে আমি আত্মহত্যা করবো স্যার। না না স্যার, আপনার উপন্যাস আমার পাবলিকেশন থেকে বের হওয়ার মানে মনে করেন একটা দুস্থ লোককে আপনি সাহায্য করলেন স্যার। আপনাদের বই তো বই না স্যার, কালের দলিল। জি, আসসালামু আলাইকুম। স্যার আপনি এই চিঠিটা কোথায় পেয়েছেন স্যার? আপনি আমার পারমিশন ছাড়াই ঘরে ঢুকে পড়লেন যে, আশ্চর্য। স্যার কোথায় পেয়েছেন চিঠিটা? প্রেরকের কাছ থেকে। আপনি তাকে চেনেন স্যার? জি না, পেপারে বিজ্ঞাপন দিয়েছিলাম, কিছু লোক তাদের ব্যক্তিগত চিঠি পাঠিয়েছে। কি ব্যাপার বলুন তো? বসুন। স্যার
এই চিঠির প্রেরকের নাম ঠিকানা আমার খুব প্রয়োজন স্যার। কেন? আছে স্যার, কারণ আছে। দেখি কোন চিঠি? না স্যার, এই চিঠি আমি হাতছাড়া করবো না। সীমা লঙ্ঘনকারীকে মহান আল্লাহ পছন্দ করেন না, আর আমি তো তুচ্ছ মানুষ। স্যার, এই চিঠির প্রেরকের নাম ঠিকানা আমাকে দিতে হবে স্যার। চিঠিটা কত নাম্বার? 12 নম্বর স্যার। 12। এই নিন, 12 নম্বর। স্যার, কোনো ফোন নাম্বার? জি না, আমি আর কিছু জানি না। এই চিঠি কি আপনার পরিচিত কারো লেখা? জি স্যার। কে বলা যাবে? চিঠিটা আমার লেখা স্যার। আমি একটু বসি। আমার যদি টাকা থাকতো আমি এই নদীর ঘাটটা স্বর্ণ দিয়া বান্ধাইতাম। আচ্ছা, এই ওয়ার্ড কমিশনার নাকি তোমার এলিয়া নাচছে? আচ্ছা, মতিনুদ্দিন আমার বন্ধু যদি বাইসা থাকতো কি হইতো বলো তো? হ্যাঁ, খুব খারাপ হতো। হ্যাঁ, খুব খারাপ হইতো। অপমানে আত্মহত্যা করতো। সেদিন মতিনুদ্দিন শহীদ হয়েছিল পাক বাহিনীর হাতে। রাস্তারে খুন করলো দেশের মানুষ। থু, থু, থু। সকাল থেকে কিছু খেয়েছো? খাইছি। হাওয়া হাওয়া, আমি সারাদিন আজকে হাওয়া খাইছি, শুদ্ধ বাতাস। আমি এই জন্যই তোমার দেখলে আমি তোমার পিছনে। আচ্ছা, তোমার মনটা কি বারবার মন ছাড়া বাঁচা যায়? মন থাকলে খুনি হওয়া যায় না, আর খুনি হইতে পারলে মন ছাড়া বাঁচা যায়। খুনি হইতে পারবা? পিশাচ পিশাচ হইতে পারবা? পিশাচ পিশাচ, এই 4-5টা শুধু পিশাচে মারা।
বাড়িতে কেউ আছেন? বাড়িতে কি কেউ আছেন? কাকে চাইছেন? জি, এটা কি অধীর কুমার বাবুর বাসা? জি, বাবা তো বাসায় নেই, স্কুলে। আপনি ভেতরে বসবেন নাকি স্কুলে যাবেন? জি, আমি তো স্কুলটা চিনি না। আপনি বরং ভেতরেই বসুন, বাবা হয়তো চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। ও, কিছু মনে করবেন না তো? মনটাকে কি করে জটিল করে রাখতে হয় এখনো শিখিনি। আসুন। আপনি কোথায় আছেন? পড়ছেন কোথায়? পড়ার কোনো শেষ আছে? প্রায়ই মনে হয় পৃথিবীতে এত ভাষার এত বই লেখা হয়েছে, তার সিকি ভাগও পড়ার সুযোগ হয়তো আমাদের হবে না। দাঁড়িয়ে কেন, বসুন। না মানে আমি জানতে চাচ্ছিলাম যে আপনি কোথায় আছেন, মানে কলেজ না ইউনিভার্সিটি? আসলে 3 বছর আগে মা অসুস্থ হয়েছিলেন, সেই সময়টা আমি পড়ালেখা বন্ধ করেছিলাম। নইলে এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ার কথা। বাংলা সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছে ছিল, আমার আর পড়া হলো না। কি আশ্চর্য, আপনি বাংলায় পড়তেন? আমিও তো বাংলায় পড়াশোনা করি, সেকেন্ড ইয়ার ফাইনাল দিয়ে বসে আছি কি বলা যায়। ভাবছি কি করব, তো বাবা বললেন যে আপনার বাবার কথা। বাবার সাথে পরিচয়টা কিভাবে? জি, আপনার বাবা এবং আমার বাবা দুজন বন্ধু এবং একসঙ্গে লেখাপড়া করতেন। পরে বাবা জুটের ব্যবসার কারণে পড়াশোনা করতে পারেননি। আপনি তাহলে এখানে কদিন থাকবেন? হ্যাঁ, পুরো মার্চ মাসটায় থাকার ইচ্ছে আছে আর কি। কি ব্যাপার, আপনাকে কি চিন্তায় ফেলে দিলাম? এখানে আমার চিন্তার কি আছে? আচ্ছা, এই যে এভাবে আপনার সাথে বসে কথা বলছি, আপনার বাবা রাগ করবেন না তো? রাগ করবেন কেন? মানুষ মানুষের সাথে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। এখানে তো দোষের কিছু দেখছি না। আচ্ছা, আপনি একটু বসবেন? চুলোয় রান্না বসানো, কাছে না থাকলে পুড়ে যাবে। জি। আমরা বাপ মেয়েতে মিলে এ বাড়িতে থাকি, থাকতে হয়তো তোমার অসুবিধা হতে পারে, থাকতে পারবে তো? কোনো ব্যাপার না, আমি বরং আপনাদের উপর বোঝা হয়ে থাকবো। আপনি তো বাংলা সাহিত্যের ছাত্র, একটা কবিতা শোনান তো। না না, আমি ভালো পারি না। তুমি একটা শোনাও না মা। হ্যাঁ, আপনি শোনান না। আমি ওকে তুমি আপনি আপনি করছো কেন? তুমি করে বলো। মানুষকে আপন করে নেওয়াটা একটা আর্ট। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, অযুত আলোকে ঝলসিছ নীল গগনে, আকুল পুলকে উলসিছ ফুল কাননে, দুলকে ভুলকে বিলসিছ চলচরণে, তুমি চঞ্চল গামিনী। মুখর নূপুর বাজিছে সুদূর আকাশে, অলোক গন্ধ উড়িছে মন্দ বাতাসে, মধুর নৃত্যে নিখিল চিত্তে বিকাশে, কত মঞ্জুল রাগিনী। কত না বর্ণে, কত না স্বর্ণে রুঠিত, কত না গ্রন্থে, কত না কণ্ঠে পঠিত, তব অসংখ্য কাহিনী।
500 টাকা আছে তোমার কাছে? কেন? সে কথা তোমাকে বলতে হবে? আমার কাছে কোনো টাকা নেই। আমি স্কুলের চাকরিটা নিয়েছি। স্কুলের চাকরি করে মানুষ পৃথিবী বদলে দিয়েছে এমন কতদিন শুনেছো? হ্যাঁ, শোনোনি। তুমিও পারবে না। তুমি একটু স্বাভাবিক হতে পারো না? ও, আমাকে স্বাভাবিক হতে হবে? আর কি কি হতে হবে বলো, শুনে রাখি। তোমার ইন্টারভিউ কি হলো? ভালো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু তারা আমাকে চাকরিটা দেবে না। কেন? পোস্ট কি? কোথায় চাকরি? কেন দেবে না জানতে চাও? কারণ আমার মুক্তিযোদ্ধা বাবা তার পুত্রের জন্য সুপারিশ করতে তার রুচিতে বাঁধে, অথচ এগুলি ছাড়া যে এখন কোথাও কেউ কোনো পাত্তা পায় না, এগুলো তারা বোঝানো যাবে না। আচ্ছা, ভালো কথা। তোমার চাকরিটা হলো কি করে? ইজ देयर এনি সিক্রেট? মানে কিসের সিক্রেট? না মানে কার মাধ্যমে চাকরিটা পেলে জানতে পারি? না, জানতে পারো না। তাকাও, তাকাও আমার দিকে। আমাদের প্রেমের দিনগুলোর কথা কি ভুলে গেছো তুমি? রেহেম, হাসছো কেন তুমি? আমি আরো হাসবো, আরো হাসবো। কোনো অসুবিধা আছে? আপনি তাহলে যাচ্ছেন ফলক যারা ডিস্টার্ব করলো তাদের শাস্তি এবং তা পুনরায় স্থাপন করা। আপনি চান না সাহেব? আমার চাওয়ার উপরে পৃথিবীতে কিছু নির্ভর করে আমি সাহেব। কি করছেন? আমার তো ইচ্ছা করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে এরকম কুচি কুচি করে কাটে, তারপর এরকম ফু মেরে উড়িয়ে দিই। আমি কিন্তু তা বলিনি। কেন বলবেন না কেন? এই এলাকায় প্রথম কলেজ কে প্রতিষ্ঠা করেছে? লাইব্রেরি, হাসপাতাল সবই তো ওই মতিউদ্দিন সাহেবের হাতে তৈরি। এই এলাকা যখন আর্মিরা ঘিরে ফেললো তখন তিনি কি করলেন? সবাই দেশ ছেড়ে পালালো। তিনি পালালেন না, মুক্তিযোদ্ধাদের রসদ, খাবার, টাকা পয়সা সবই উনি ওনার সংগঠন থেকে বিতরণ করতেন। উনি যদি এই দেশ ছেড়ে চলে যেতেন তাহলে এ দেশের সাথে বড় প্রতারণা করা হতো। কত বড় আত্মত্যাগ! আর সেই লোককে কারা ধরে নিয়ে গিয়েছিল সেটাও কিন্তু, সেসব তথ্যও কিন্তু মানুষ জানে। হামিদ সাহেব, বেশি তথ্য নিয়ে ঘাটাঘাটি করবেন না। আমার মতো নিজেকে সংযত করুন। আপনি তাহলে আসামিদেরকে ধরিয়ে দেবেন না? ধরে লাভ কি? আজ এরা ভেঙেছে, কাল ওরা ভাঙবে, এই তো চলছে। আসি। আপনি রাগ করলেন? আমি এবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যাব। ভুল করবেন। কিসের ভুল? আমি জানি না। মতিন সাহেবের স্মৃতিকে ভুলে যাওয়া মানে তাকে ভুলে যাওয়া, আর তাকে ভুলে যাওয়া মানে যারা তাকে ধরিয়ে দিয়েছিল তাদের বিচার থেমে যাওয়া। চুপ করুন। ভালো কথা, আপনার ছেলের জন্য একটা চাকরি আছে, মাইনে মাসে 50,000। সেলিম, দরজাটা খুলে দাও। সেলিম, বুঝবে? ওমা, সুধা, মা। বাবা, এত দেরি হলো যে? হ্যাঁ, থানায় গিয়েছিলাম, দেরি হয়ে গেছে।
কেমন আছো তোমরা? ভালো আছি, আমরা খুব ভালো আছি। কোনো কাজকর্ম নেই, খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আরামায়েশ করছি, খুব আনন্দ আমাদের। বাবার কথা কিছু মনে করবেন না। কেন মনে করবেন না কেন? আমি ওনার ছেলে, উনি ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবেন তা তো হবে না। ওনার মুখের এক কথায় আমার একটা চাকরি হয়ে যায়, না উনি সেটা বলবেন না, সে সুপারিশ করবেন না। উনি কি করছেন, কোন ফলক ভেঙে গেছে সেটার জন্য থানা পুলিশ করে বেড়াচ্ছেন। কোথায়? কোনো প্রশ্ন করতে পারবি না। বৌমা তুমি চলো, এসো এসো। এই জায়গাটায় এর আগে এসছো কখনো? এসেছি। এই এই জায়গাটা সম্পর্কে জানো কিছু? এখানে গন্ডগোলের সময় অনেক বাঙালিকে... গন্ডগোল না, মুক্তিযুদ্ধ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কথা বলার জন্য এত দূরে নিয়ে আসার কোনো দরকার ছিল? ওই যে আর একটু সামনে যাও, সামনে যাও। ওই যে লোকগুলো বসে আছে, ওদের কাছাকাছি যাও। বাবা আপনি কি বলছেন এসব? 71 সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে এই পুরো এলাকাটা পাকার বি ঢুকে পড়ে। এলাকার সমস্ত পুরুষদেরকে ধরে এনে এখানে দাঁড় করানো হতো। তারপর এলাকাটায় তখন মতিনুদ্দিন আর তার সহযোগী যোদ্ধারা ঘরের ভেতরে থেকে যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদেরকে সাহায্য করত। এক একজন লোককে এখান থেকে ধরে ওই যে সেলিম যেখানে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড় করত। তারপর দুজন মিলে 2 হাত চেপে ধরত, দুজন মিলে 2 পা, তারপর শরীর থেকে মাথাটাকে কেটে আলাদা করে ফেলা হতো। এই যে সুধা তুমি দাঁড়িয়ে আছো না, এই জায়গাটা থাকতো বড় বড় ড্রাম। সেখানে যখন মাথাটা কেটে ফেলা হতো, আলাদা করা হতো শরীর থেকে, তখন ফিনকি দিয়ে যে রক্ত বের হতো, সেই রক্তগুলো ওখানে জমা। বাবা আমি আর শুনতে চাই না প্লিজ। ওইসব মুক্তিযোদ্ধারা জানতো যে তারা এলাকায় থাকলে তাদের কি পরিণতি হবে, তারপর তারা যায়নি। নিজের শেষ রক্তবিন্দু দিয়েও দেশকে শত্রু মুক্ত করার জন্য লড়াই করে গেছেন। কেন জানো? যেন তোমরা স্বাধীন দেশে বেড়ে উঠতে পারো, লেখাপড়া করতে পারো, লেখাপড়া করে দেশের জন্য কাজ করতে পারো, সেই জন্য। আর আজকে সেই মুক্তিযোদ্ধাদের যদি অপমান করা হয়, সেটা কত বড় অন্যায় বুঝতে পারো? এই অন্যায়ের যদি প্রতিবাদ না করি তাহলে সেটা কত বড় অপমান, কত বড় অন্যায় বুঝতে পারো? বাবা খাবে না? কাল সকালের বাসে আমি পিরোজপুর যাব। কেন বাবা? একজনকে খুঁজতে। কাকে? সেলিম কোথায়? ও বারান্দায় বসে আছে। তো বসে থাকলে তো কেউ ডাকবে না, চাকরির জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। তোমার স্কুলে চাকরি কি খবর? আজকে গিয়েছিলাম, আগামী সপ্তাহ থেকে জয়েনিং। খুব ভালো। আপনি কবে আসবেন বাবা? জানি না, যাকে খুঁজছি তাকে খুঁজে পেলেই ফিরে আসবো। মা কিছু বলবে?
আমরা কত সহজে সবকিছু ভুলে যাই। নদীর পাড়ের বদ্ধভূমিতে সবার নাম যদি সোনা দিয়ে বাঁধানো যেত, যদি পাথরে লেখো নাম, সে নাম ক্ষয়ে যাবে। যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। অনেক রাত হয়েছে, ঘুমোবে এসো। না হয় কিছু নির্ঘুম রাত কাটলো। বাবা কাল ভোরে পিরোজপুর যাবেন একজনকে খুঁজতে। কত বাজে চিন্তা করে সময় কাটিয়ে দিয়েছি। তুমি রাগ করে আছো, তাই না? আমারও খুব খারাপ লাগছে। বাবার সামনে এই মুখ নিয়ে যাবার মতো ক্ষমতা আমার নেই। এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি। সারা রাত দক্ষিণা বাতাসে আকাশের চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনি। কাহারে সে ডাকে? কোথাও হরিণ আজ হতেছে শিকার। বনের ভিতরে আজ শিকারীরা আসিয়াছে, আমিও তাহাদের ঘ্রাণ পাই যেন। এইখানে বিছানায় শুয়ে শুয়ে ঘুম আর আসে না গো বসন্তের রাতে। চারিপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাস, জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন। চাঁদের আলোয় ঘাই হরিণী আবার ডাকে। এইখানে পড়ে থেকে একা একা আমার হৃদয়ে এক অবসাদ জমে ওঠে। বন্দুকের শব্দ শুনে শুনে, হরিণের ডাক শুনে শুনে, কাল মৃগী আসিবে ফিরিয়া। ভাই ভাই একটু, নয়ের হাটটা কোন দিকে? ওই সামনে দিয়ে ডাইন দিকে। ও ব্রিজ পার হয়ে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ব্রিজের ওই পাশে। আচ্ছা। এটা কি অধীর কুমার দাসের বাড়ি? জি, আপনি? চিত্রা, আমি হামিদ। চিনতে পারছো না? আপনাকে তো আমি কখনো দেখিনি। দেখেছি কি? আমাকে কবিতা পড়ে শোনাতে ভুলে গেছো? কবে? সেই যে মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে। ভুলে গেছো? ভুলে গেছি সেসব দিনের কথা। আমরা সবাই ভুলে গেছি। কি দেখছেন? তুমি একটুও বদলাওনি, আগের মতোই রয়ে গেছো। আমি বদল পছন্দ করি না। আমি ভেবেছিলাম যে তোমরা আমার চিঠি পাওনি, কিন্তু তোমরা পেয়েছিলে, তাই না?
কাকে চাচ্ছেন? কাকাবাবু তো খুব অসুস্থ, উনি কারোর সাথে দেখা করেন না। না, আমি বেশি কথা বলবো না, দুটো প্রশ্ন করেই চলে যাবো। কিন্তু উনি তো ঘুমাচ্ছেন, ঘুমের ওষুধ দেওয়া আছে তো। আর কাকাবাবুর লিভার সিরোসিস, প্রচণ্ড ব্যথা হয়। ডায়ালিসিস করালে হয়তো ঠিক হয়ে যেতেন, কিন্তু অত টাকা কোথায় বলুন? কিন্তু আপনি? আমি কেউ না, ওনার দেখাশোনা করি আর এখানে থেকে পড়াশোনা করি। না, ওনার আত্মীয় স্বজন মানে ছেলে বা মেয়ে? আত্মীয় স্বজন তো কাউকে দেখিনি কখনো। শুনেছি কাকাবাবু যুদ্ধের পরপর এখানে এসে চাকরি নেন। আমার বাবা তখন ওনাকে চিনতেন। আর কাকাবাবু তো কোনো ছেলে নেই, এক মেয়ে। কাকাবাবু বোধহয় উঠেছেন, আমাকে ডাকছেন। আপনি একটু বসুন। ওই যে মেয়ের কথা কি যেন বলছিলেন? না, আমি এসে বলছি। না না, একদম নড়াচড়া করবে না, একেবারে কি হলো, একদম মূর্তির মতো দাঁড়িয়েছে, মূর্তির মতো। সত্যি সত্যি মূর্তি হয়ে যাব কিন্তু তখন? তাহলে আমার ছবি দরকার নেই, আমার জীবন্ত চিত্রাকি দরকার। কি আঁকলে দেখি? হ্যাঁ, দাঁড়াও। কি? আমি কোথায়? আমি লক্ষ টাকা বাজি ধরে বলতে পারি যে কোনো শিল্পী তোমাকে আঁকতে পারবে না। বাজি? বাজিতে হারবে কিন্তু। বাজি, আমি তোমার কাছে হারতে চাই চিত্রা, তোমার কাছে হারাতেই আমার আনন্দ। চিত্রা, তোমাকে কিভাবে সম্বোধন করব বুঝতে পারছি না। হয়তো এই সোনার দেশ শত্রুমুক্ত হলে তোমার মতন মহীয়সী নারীদের নামের পূর্বে বীরকন্যা বা বীর মাতা বা আরও মানসম্পন্ন কোনো খেতাব যুক্ত হবে, কিন্তু আজ আমার কাছে সব শব্দই তোমার নামের পাশে অপ্রতুল। তুমি আমার কাছে স্বাধীনতা, যেখানে আমি মুক্ত বিহঙ্গ। গত 4টি মাস কি এক ঘোরের ভেতর কেটে গেছে। একদিকে দেশ, অন্যদিকে তুমি। কত লক্ষ কোটি বার মনে হয়েছে এই যুদ্ধক্ষেত্র থেকে ছুটে পালিয়ে গিয়ে ওই বর্বর পাক বাহিনীর কবল থেকে তোমাকে মুক্ত করি, কিন্তু তৎক্ষণাৎ বিবেক বলে উঠছে না, চিত্রার একক মুক্তি আমার কাম্য নয়। আমি এদেশের লক্ষ লক্ষ চিত্রাকে এনে দিতে চাই স্বাধীনতা, নইলে এদেশে কোন মুখে বেঁচে থাকব? স্বার্থপরতা কোনোদিন যোদ্ধার অলংকার হতে পারে না। আমি নিশ্চিত তুমি তাই মনে করো। আমাকে তুমি ভুল বুঝো না, মনে শক্তি রাখো। হিন্দু মুসলমান নয়, মানব ধর্ম দিয়ে তোমাকে ভালোবেসেছি আমি, আজও ভালোবাসি।
এই পবিত্র মাতৃভূমির শপথ করে বলছি, ওই বর্বর বাহিনী তোমার দেহ যতই ছিন্ন ভিন্ন করুক, তোমার মন কলুষিত করবে সাধ্যকার। তুমি, আমরা তো এগিয়ে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছি। বাংলাদেশ স্বাধীন হবে এই সময়ের ব্যাপার মাত্র। গতকাল আমরা পাকিস্তানি বাহিনীর 2টি বাংকারে গ্রেনেড চার্জ করেছি, করে সবকিছু তছনছ করে দিয়েছি। আমাদের সীমিত অস্ত্র যে কতটা সীমাহীন তা শত্রুপক্ষ ইতিমধ্যেই বুঝে গেছে। যদি যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয় তবে আমাকে ভুলে যেও, নতুন জীবন শুরু করো। আর যদি ফিরি তাহলে তোমার আকাশে ওড়ার অনুমতি দিও। তোমার চিঠির অপেক্ষায় রইলাম। ইতি হামিদ। সেলিম, একটা কথা বলি। এ কদিন অনেকগুলো পেপার কাটিং জমিয়েছি। কাল 12টা অফিসে অ্যাপ্লিকেশন জমা দেব, দিতেই থাকবো। একটা না একটা নিশ্চয় হবে। এই যে রেডি করে ফেলেছি। এখন যদি 2012 না হয়ে 1971 হতো, তুমি কি যুদ্ধে যেতে? নিশ্চয় যেতাম। এখন যাবে না? মানে? মতিনুদ্দিন সড়কের ফলকটার ব্যাপারে কিছু করবে না? ভাবছি। ভাবলে তো হবে না সেলিম। তোমার কি হয়েছে? এই চিঠিটা পড়ো। একটি কবিতা লেখা হবে। তার জন্যে আগুনের নীল শিখার মতন আকাশে রাগে রিডি করে, সমুদ্রের ডানা ঝাড়ে দুরন্ত ঝড়, মেঘের ধূম্র জটা খুলে খুলে পড়ে, বজ্রের হাঁক ডাকে অরণ্যে সারা, শিকরে শিকরে পতনের ভয় মাথা খুঁড়ে মরে, বিদ্যুৎ ফিরে তাকায়, সে আলোয় সারা তল্লাট জুড়ে রক্তের লাল দর্পণে মুখ দেখে ভস্মলোচন। একটি কবিতা লেখা হয় তার জন্য, একটি কবিতা লেখা হবে তার জন্যে। দেয়ালে দেয়ালে এঁটে দেয় কারা অনাগত একদিনের ফতোয়া, মৃত্যু ভয়কে ফাঁসিতে লটকে দিয়ে মিছিল এগোয়, আকাশ বাতাস মুখরিত গানে গর্জনে তার নখদর্পণে আঁকা। নতুন পৃথিবী, অজস্র সুখ, সীমাহীন ভালোবাসা, একটি কবিতা লেখা হয় তার জন্য। স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি অভয় দেন স্যার। আমি জানি তুমি কি বলবে। জানেন, চিত্রাকে তোমার বাবা কোনোদিনই মেনে নেবেন না, তাকে আমি খুব চিনি। আমি চিত্রার জন্য সব ত্যাগ করতে পারি। তা কি ঠিক হবে বাবা? তাছাড়া তোমার লেখাপড়া এখনো শেষ হয়নি। লেখাপড়া সেটা তো আমি শেষ করবই, কিন্তু এখন ছুটি শেষ হয়ে এলো। আপনি কথা দেন যে কারো হাতে চিত্রাকে তুলে দেবেন না, যদিও এটা আমি ধৃষ্টতা দেখালাম। ভালোবাসাকে
আমি সবসময় শ্রদ্ধা করি হামিদ। আমার কন্যার জন্য যদি তোমার আর মায়া থাকে আমি আপত্তি করব না, তবে গোপনে কিছু করো না। ছুটির পর বাড়ি যাও, তোমার মা বাবাকে জানাও, তারপর সিদ্ধান্ত নাও। জি। হ্যাঁ, ঢাকার কোনো খবর জানো? হ্যাঁ, শেখ মুজিব 7ই মার্চে যে ভাষণ দিয়েছেন তারপর থেকে বাংলাদেশের মানুষ মনে প্রাণে যুদ্ধ করতে প্রস্তুত আছে। হ্যাঁ, রেডিওতে আজও তাই বলল। মনে হচ্ছে খুব দ্রুত বড় কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে। একটু সাবধানে বাড়ি যেও। জি জি আচ্ছা। চিত্রা, আশা করি ভালো আছো। বাড়িতে আসার পর মনে হয়েছে কি যেন ফেলে এসেছি। কিছুতেই বুঝতে পারছিলাম না কি সেটা। পরে দেখলাম আমার নিজেকেই রেখে এসেছি তোমার কাছে। যাবার সময় যে বাড়িটা, যে ঘরটা এত প্রিয় ছিল, ফিরে এসে সে ঘরকেই যেন জেলখানা মনে হচ্ছে। ইউনিভার্সিটি খুলে গেছে, 2 দিন ক্লাসও করে এলাম, ভালো লাগছে না। ভালো না লাগার আরো একটা কারণ বোধ হয়, আমার বাবা আমাদের বিয়েতে মত দেবেন না বলে দিয়েছে। মার আপত্তি নেই, কিন্তু মার কথার মূল্য দেওয়ার মতো লোক এই জগৎ সংসারে কোথায় আছে। তাই সামনের সপ্তাহে আমি চলে আসছি। দেশের অবস্থা ভালো না, দেশের সংকটে দুজনে একসঙ্গে যেন থাকতে পারি, সেটাই আশা করছি। তোমার কবিতা পড়া চলছে তো? ওগো বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ইতি তোমার হামিদ। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। উনি চিত্রা দিদি, কাকার একমাত্র মেয়ে। উনি এখন কোথায় আছেন? তা তো জানি না, কাকা কখনো দিদির কথা বলেননি। বেঁচে আছেন? তাও জানি না। আচ্ছা, অধীর কাকার সঙ্গে একটু কথা বলা যাবে? না, তবে গিয়ে দেখা করতে পারেন। কদিন আগে উনি পোস্টে চিঠি পাঠিয়েছিলেন? হ্যাঁ, দিন 15 আগে। একটা ঢাকায় ও অন্যটা রংপুরে। আমি পোস্ট করেছিলাম। তো ওই চিঠির ভেতরে কি লেখা ছিল তোমার জানা আছে? তা কি আমার জানার কথা? আপনি আসুন।
ভয় লাগছে বাবা। ভুল হয়ে গেছে মা, এ সময় ওকে বাধা দেওয়া উচিত ছিল আমাদের। এতক্ষণে তো চলে আসার কথা। ভগবানের কাছে প্রার্থনা কর মা, এছাড়া আমাদের আর কিছুই করার নেই। স্যার, স্যার, চিত্রা। কেমন আছেন স্যার? ভালো। তোমার কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারতাম না বাবা। ঢাকায় আর্মি নেমে গেছে, জানো তো নিশ্চয়ই। সারা শহর জ্বালিয়ে পড়িয়ে খাক করে দিচ্ছে। এ সময় কাকা, কাকা, আমি আসলে বিয়ের কথা বলতে আসিনি। আমি এসেছি আপনাদেরকে বাঁচাতে। এই এলাকাটা এখন আর মোটেও নিরাপদ নয়। কালকের মধ্যে এখান থেকে সরে যেতে হবে। হামিদ, শুনেছি ঢাকায় মুক্তিযোদ্ধাদের মেয়েরা অনেকভাবে সাহায্য করছে। আমিও তাদের সাহায্য করতে চাই। কে কে তুমি? হ্যাঁ স্যার, আমি হামিদ, হামিদুজ্জামান। আমাকে চিনতে পারছেন স্যার? কেমন আছো হামিদ? কাকা, কাকা চিত্রা কোথায়? চিত্রা বেঁচে আছে? আমাকে জিজ্ঞেস করো না হামিদ, আমি আমি বলতে পারবো না। আমার লেখা শেষ চিঠিটা চিত্রা পেয়েছিল। চিঠিটা আপনি কোনো প্রকাশকের হাতে পাঠিয়েছিলেন? কিন্তু সে বই কি বেরিয়েছে? পৃথিবীটা কত আজব কাকা। সেই চিঠিটা আমার হাতে এসে পড়েছে। ভগবানের কাছে বহুবার প্রার্থনা করেছি তিনি যেন চিঠিটা তোমার হাতে পৌঁছে দেন, কিন্তু তিনি যে এই মহাপাপী মানুষটাকে এত দ্রুত কৃপা করবে ভাবতেও পারিনি। পাপ? কিসের পাপ স্যার? বলবো, তোমার কাছে সম্পূর্ণটা প্রকাশ করলে যদি পাপের কিছুটা লাঘব হয়, নইলে যে আমি মনেও শান্তি পাবো না। বলো, তুমি আমাকে ক্ষমা করবে? কাকু, আপনি একটু শান্ত হন। দেখুন, উনি এমনিতেই অসুস্থ, এখন এত কথা বললে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে পাশের ঘরে বসছি। আপনার ভালো লাগলে আমাকে ডাকবেন। সঞ্জীব, ওকে খেতে দে। যা বাজারে যা, তাড়াতাড়ি দরকার হলে বাটির ব্যাংকটা ভাঙ, টাকাটি নিয়ে বাজারে যা, তাড়াতাড়ি যা। কাকু, আমি সকালবেলা একটা পাঙ্গাস মাছ ধরেছি পুকুর থেকে, রান্নাও করেছি। উনি খাবেন, আপনিও ঝোল খাবেন একটু। তুমি হলে পারতে কি
এতটা মহৎ হতে? তোমার প্রেমিকা বা আমি, আমাকে কেউ এতটা অপমান করার পর পারতে আবার মমতায় ভালোবাসায় জড়িয়ে নিতে? না, কিন্তু চিত্রা নামের কোনো মহিলার কথা তো কখনো শুনিনি। বাবা নিশ্চয়ই তাকে খুঁজতে গেছেন। তোমার মা কি জানতেন ওনার কথা? তোমার কি মনে হয়? জানতেন, নিশ্চয়ই জানতেন। বাবা নিশ্চয়ই এত বড় সত্য লুকিয়ে মাকে বিয়ে করেননি। তুমি চিন্তা করো, ওনার পাশে আমি, তুমি কতটা তুচ্ছ। অতি তুচ্ছ, আমি অতি তুচ্ছ। যিনি নিজের জীবন বাজি রেখে যুদ্ধে গেছেন, তিনি কি করে নিজের ছেলের জন্য চাকরি চেয়ে করুণা চাইবেন? কিভাবে দেশের প্রতি ভালোবাসার প্রতিদান মনে করে সরকারের কাছে বাড়ি গাড়ি চাইবেন? আমরা কি কিছু করতে পারি না এসব মহামানবের জন্য? বাইরে যাচ্ছ? হ্যাঁ, ফলকটার ব্যাপারে ওসি সাহেব আর কমিশনার সাহেবের সাথে কথা বলবো। ও, আপনি তাহলে হামিদুজ্জামান সাহেবের ছেলে না? জি। চাকরি চাই, চাকরি হয়ে যাবে অসুবিধা নেই। আপনার বাপে শান্ত হয়েছে না? আমি চাকরির জন্য আসিনি। বাবা যে কারণে এসেছিলেন, আমিও সেই কারণে এসেছি। আপনারা ফলকটা যত আপনার বাবার আমি কইছি, একই কথা দুইবার করে বলুন না। আপনি এখন জানতো আমি ব্যস্ত আছি। একই কথা বলবেন কেন? এবার কথা পাল্টাতে হবে। ফলকটা নতুন করে বানিয়ে দিতে হবে, এবং অতি দ্রুত। কি অতি দ্রুত? আরে ভাই দেখতেছেন না ছাড়, জরুরি কাজে বিজি আছে, জান তো এখন এইসব হইব না, জান। এর চেয়ে বড় খেলা শুরু হয়ে যাবে কমিশনার সাহেব, বন্ধ করতে পারবেন না। আপনি আমার ডর দেখাইতেছেন? জি, সাবধান করছি। আপনার জায়গায় আপনি একজন, আমার সাথে পুরো দেশের মানুষ, 16 কোটি। কত বড় সাহস দেখছেন যা, আপনার গেমটা নষ্ট করলো। ভয়ঙ্কর তুই ছিল স্যার। কমিশনারকে বলে লাভ নেই। তার পার্টি ক্ষমতায় ছিল 5 বছর আগে, এখন তো তার পাওয়ার নেই, এখন তো শিশু। তার মানে আপনি অপরাধীদের ধরবেন, কথা দিলেন? চেষ্টা করব। সেক্ষেত্রে সাকসেস এবং ফেলিউর 50-50। দেশে ওসির সংখ্যা কত? 10,000? মাথা খারাপ, কত আর হবে? এই 1200-1300। আর আমার মতো সাধারণ মানুষ কতজন, হিসাব আছে? মানে 16 কোটি। পার্থক্যটা কিন্তু বিশাল। স্যার, ওসি রাশেদ বলছি। সালাম স্যার। স্যার, ওই মতিনুদ্দিন সড়কের ফলকটা নিয়ে শীঘ্র একটা ঝামেলা হবে মনে হচ্ছে। স্যার, এক কাজ করি, একটা ফলক বানিয়ে লাগিয়ে দিই। না স্যার, জনগণ খেপলে কি হয় সেটা তো জানেন স্যার। গাদ্দাফিকে পাইপের ভিতর থেকে বের করে আনলে মারলো, আর আমি তো কোন ছাড়। না স্যার, হয়তো একটু পাই। 16 কোটি জনতার দেশ। আমি আপনাকে চিনতে পারিনি। কাকুর কাছে আপনাদের যুদ্ধের সময়কার গল্প শুনেছি। হ্যাঁ, 42 বছর পর কাকুর সঙ্গে দেখা হলো। শুনেছি যুদ্ধের সময় নাকি চিত্রাদিনী নানাভাবে সাহায্য করতেন, কবিতা পড়ে শোনাতেন।
আমরা এখান থেকে পালিয়ে যাবার পর অধীর কাকা আর চিত্রা ওই বুড়ির বাড়িতে আশ্রয় নেয়। আমি মুক্তিযুদ্ধে যোগ দেই। পৃথিবীতে আমি অনেক অদ্ভুত মানুষ দেখেছি, কিন্তু বুড়ির মতো দেখিনি। চিত্রা এই বুড়িকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদের খাবারের দিকটা দেখত। এই বুড়ি কেন এসব করতো জানো? কারণ বুড়ির একটা নাতি যুদ্ধে যোগ দিয়েছিল এবং সেই বুড়ি পাঠিয়েছিল। কিন্তু তার নাতি আর যুদ্ধ থেকে ফেরত আসেনি, মারা গিয়েছিল। আর সেজন্যে সেই বুড়ি চাইতো যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে, সংগ্রাম করে দেশের স্বাধীনতা নিয়ে আসুক, শত্রুমুক্ত করুক। খা খা, তোরা বেশি করে খা, বেশি করে খাইয়া গায়ের শক্তি বাড়া। সেই শক্তি দিয়া এই জানোয়ারগুলির দেশ থেকে তাড়াইয়া দে। এই দেখ, দেখছো আমার এতটুকু নাতিরে তারা কেমনে খোঁচাইয়া খোঁচাইয়া মারছে। প্রতিশোধ নে। চিত্রা, দেখ দেখ ওদের কার কি লাগবে, দে তাড়াতাড়ি দে, দিয়ে তাড়াতাড়ি চল, আমাদের তো আবার ফিরতে হবে। কি জানো, আমি জীবনে কোনোদিন তার এই দু চোখে এক ফোঁটা পানি দেখি। সারাক্ষণ হাসি মুখ, হাসি মুখ। চিত্রা, আজ আমাদের এখান থেকে চলে যেতে হবে। কোথায় যাব, কত দূরে, কিছুই বলতে পারছি না। যদি বেঁচে থাকি, যদি ফিরে আসি, তাহলে আবার দেখা হবে। তুমি ভালো থেকো। যুদ্ধের মাঝামাঝি সময় নাকি দিদিকে ধরে নিয়ে যায় পাকিস্তানি আর্মিরা, 4 মাস কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখে টর্চার করে। আপনি জানতেন? তাই বিয়ে করেনি দিদিকে? কিন্তু দিদি তো কোনো দোষ ছিল না তাতে। আপনাকে অধীর কাকু ডাকছেন। এখন ভালো লাগছে স্যার। ভালো মন্দ এখন আর বিচার করি না বাবা, সবই ভগবানের ইচ্ছা। যেমন রাখেন তেমনই থাকি। স্যার, চিত্রা বেঁচে আছে? চিত্রার কথা বলবার জন্যই তোমাকে হন্যে খুঁজেছি। তোর বাবাও আর আগের শহরে নেই। অনেক মানুষের কাছে খবর নিয়েছি, কেউ বলতে পারেনি। শেষে পেপারের বিজ্ঞাপনে দেখলাম মুক্তিযুদ্ধের চিঠি নিয়ে বই বেরোবে। কেন জানি মনে হলো তুমি বেঁচে থাকলে বইটা তোমার কাছে পৌঁছতেও পারে। ভগবানই এসব ঘটিয়ে দেন, নইলে এত দ্রুত যোগাযোগ মানুষের সাধ্য কি? বল, কি বলতে চান?
চিত্রাকে যখন পাকিস্তানি আর্মি ছেড়ে দেয়, ওকে নিয়ে আমি আমাদের পুরনো বাড়িতে যাই। সে এক অন্য মানুষ চিত্রা। চিঠিটা পড়ার পর চিত্রার মুখে প্রথম কথা ফুটল। সে স্বাভাবিক হতে শুরু করলো, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আরেকটা মানুষের অস্তিত্ব তার শরীরে জানান দিয়েছে। বাবা, হামিদ আসবে, ও আবারও আসবে, আমার জন্য আসবে, আমরা আবারও সংসার করব। বাবা, বাবা, বিয়েতে তুমি আমাকে কি রঙের শাড়ি দিবে? সবুজ না লাল? না, লাল রং না, লাল রং রক্তের রং। লাল রং না, রক্ত। আহ, রক্ত, রক্ত, রক্ত। মা দেখ, বাইরে বৃষ্টি হচ্ছে, শীতের বৃষ্টি। এখানে খুব বেশি শীত। চল মা, আমরা অন্য কোথাও চলে যাই। না, আমি যাব না, হামিদ আসবে। এখানে খুব বেশি শীত পড়বে যে। না, আমি যাব না, হামিদ আসবে। বাবা, ও আর আসবে না, ও আর কোনোদিন আসবে না রে। কেন? এই যে ও আমাকে চিঠি লিখেছে, ও আসবে বাবা, ওকে আসতেই হবে, ও আসবে। ও আসবে না রে মা, মৃত্যুর আগে লেখা এটাই হামিদের শেষ চিঠি। সবকিছু গুছিয়ে নাও মা। দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন? ওরে দিন, ওরে উদাসীন, ওই ক্রন্দনের কলরল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল। বহ্নি বন্যা তরঙ্গের বেগ, বিশ্বশ্বাস ঝটিকার মেঘ, ভূতল গগন, মূর্ছিত বিহবল করা মরণে মরণে আলিঙ্গন। ওরই মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি। ডাকিছে কাণ্ডারি, এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল এবারের মতো হলো শেষ। পুরনো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কেনা আর চলবে না। চিত্রা, চিত্রা, চিত্রা। চিত্রা বাড়িতে আছে? তারা তো নাই। কোথায় গেছে তা তো জানি না, শুনেছি রাতের অন্ধকারে মেয়ে নিয়ে চলে গেছে। কেন? কলঙ্ক তো আর ঢাকে রাখা যাচ্ছিল না, বাচ্চা 4 মাসে পড়ছিল।
বসবেন? আমি একটু বাজারে যাবো। কেন এমন করলেন? ভেবেছিলাম আমার কলঙ্কিনী মেয়েকে তোমার কাছে গুছিয়ে দেওয়াটা পাপ হবে। আপনি ভুল করেছেন। কিসের পাপ? কেন আপনি আমাকে আপন করে নিতে পারলেন? আমি অন্যায় করেছি, ভীষণ পাপ করেছি বাবা। চিত্রার একটা মৃত বাচ্চা হয়েছিল 8 মাসের মাথায়। 3 দিন সে মৃত বাচ্চাটাকে বুকে জড়িয়ে রেখেছিল, তারপর আর কথা বলেনি। চিত্রা কি বেঁচে আছে কাকা? বেঁচে আছে কিনা জানি না, দেহে প্রাণ আছে। কোথায় আছে? আমি তার সঙ্গে দেখা করতে চাই, কথা বলবো। চিত্রা এখন অন্য মানুষ হামিদ। শুধু শুধু একবার বলো তুমি আমাকে ক্ষমা করেছো, নইলে যে আমি শান্তি পাবো না বাবা। আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারো না, এ পাপের কোনো ক্ষমা নেই। জাতির বুকে জোগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা। ওরা কি ফিরিবে আবার, গেছে আস্তা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, দেখা যাচ্ছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, দেখা যাচ্ছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা। সুধা, এই সুধা, ওঠো। কটা বাজে? 10টা। 10টা বাজে? এত বেলা হয়ে গেল। দেখো, এগুলো কি? কোথায় পেলে এসব? এগুলো তো সামনেই আছে, আমরা দেখতে চাই না বলে দেখি না, ভুলে যেতে চাই তাই মনে করি না। এসব দিয়ে কি হবে সেলিম? বাংলাদেশের প্রতিটা মানুষের হাতে দেব, মনে করিয়ে দেব বাঙালির বীরত্ব আর আত্মত্যাগ। দেখেন, দেখেন একটু এই ছবিটার দিকে একবার চোখ বুলান।
দেখেন, এই ছবিটা একটু খেয়াল করে দেখেন। দেখেন দেখেন এই যে নেন। স্যার, সালাম আলাইকুম স্যার। স্যার, আপনারা যাই কর না কোন, মতিনুদ্দিন নামের ফলকটাই রাস্তায় থাকবো। জি স্যার, আমি তাই কইতেছি। সরি স্যার, আপনার কথা আমি শুনবার পারব না। স্যার, এত জলদি আপনারা অতীত ভুলে যান কেমতে? আমি একটা চিঠি পড়ি স্যার, বুঝতে পারবেন স্যার। একজন মাকে লিখছে তার ছেলে, মা মুক্তি সেনাদের ক্যাম্প থেকে লিখছি, এখন বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা মা, সারা রাত এমনি চলার পরে পূর্বাকাশে যে লাল সূর্য ওঠে তার কাঁচা আলো খুব উজ্জ্বল হয়, তাই না? এই মুহূর্তে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। বর্ষা এলে তুমি বাইরে যেতে দিতে না। একদিন তোমার অজান্তে বাইরে আসতেই পিছলে পড়ে পায়ে চোট লাগে, তখন তুমি চিৎকার করে কেঁদে উঠেছিলে। মা, কৈশোরে একদিন আব্বা আমাকে সৈয়দপুর নিয়ে গিয়েছিল স্পেশাল ট্রেন দেখা। সেখান থেকে আমি হারিয়ে যাই। তখন একলা একলা অনেকক্ষণ ঘুরেছিলাম। ধীরে ধীরে সন্ধ্যার ঘনঘটনে আসছিল, আমার কেমন যেন কান্না পাচ্ছিল। মনে হয়েছিল আমি হারিয়ে গেছি। তখন মনে হয়েছিল আর কোনোদিনই হয়তো তোমার কাছে ফিরে যেতে পারবো না। তখন কাঁদতে কাঁদতে স্টেশনের দিকে আসতে শুরু করেছিলাম। রাস্তায় হাজারি বেল পুকুরের হাই আমাকে বাড়ি নিয়ে গিয়েছিল। দেখি সেখানে কিছুক্ষণ পরে আব্বাও গেলেন। পরের দিন এসে সমস্ত কথা শুনতে না শুনতেই আমাকে বুকে জড়িয়ে ধরে তুমি কেঁদেছিলে, মনে আছে? অথচ সেদিন তুমি তো কাঁদলে না মা। আমি যেদিন রণাঙ্গনে চলে এলাম, গুলি শেল মর্টার নিয়ে আমার জীবন, ইয়াহিয়ার জঘন্যতম অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবার জন্য দুর্জয় শপথ নিলাম। এখন বাংকারে বাংকারে বিনিদ্র রজনী কাটাতে হয়। কখনো বা রাতের অন্ধকারে শত্রুর ঘাঁটির উপর প্রচন্ড আক্রমণ চালায়। এই যুদ্ধ ন্যায়ের যুদ্ধ। মা, আমাদের জয় হবেই হবে। কত আশা, কত আকাঙ্ক্ষা অন্যায়ের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু মা, দিনান্তের ক্লান্তিতে নিত্যকার মতো সেই সন্ধ্যাটা আবার আসবে তো। ইতি তোমার স্নেহের ববিন। লেখক হচ্ছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রউফ ববিন, সেক্টর 6, কোম্পানি সি, গ্রুপ FF, বডি নম্বর 3/36। তার মা মুসাম্মেদ রাফিয়া খাতুনকে লিখেছিলেন। পৃথিবীর দিকে চেয়ে দেখি আর ভাবি, কোনখানে যেন বন্ধ হয়েছে চাবি। রামধনু হতে একটিও রং মোছে নাই, উষার কপনে লজ্জার আভা ঘুচে নাই। আকাশ পাল্লবী আজিকে তেমনই জোছনায়, তবু যেন এক পর্দা আছে নাবি। আমারই হৃদয় জীর্ণ হয়েছে শুধু, স্মৃতির শ্রবণ বালুকা বোধি নিরবধি করে ধুধু। মানুষের ঘরে চেয়ে দেখি আর জানি, সুখ গৌরবে পুলকিত রাজধানী। ভাটাহীন রূপ চির যৌবনে বহমান, কাটাহীন প্রেম নহে এতটুকু অসমান। বগলবিহীন ফাল্গুন রাতে ওঠে গান, কাননে কাননে মধুময় কানাকানি। আমারই হৃদয় জীর্ণ হয়েছে শুধু।
সুধা, মা কেমন আছো? ভালো বাবা। কোথায় আপনি? আমি তো বাসে। আপনাকে ছাড়া কিন্তু আমাদের একটু ভালো লাগছে না। ফিরছেন তাহলে? আচ্ছা শোনো, আমি যার খোঁজ করছিলাম তার ঠিকানা পেয়েছি, একবার তার সঙ্গে দেখা করতে চাই। তাই বাবা, আমাকে নিয়ে যাবেন? আমিও তার সাথে দেখা করতে চাই। হ্যালো বাবা, আপনি শুনতে পাচ্ছেন? বাবা, আপনার ছেলে কিন্তু রাস্তার ফলকটার জন্য খুব চেষ্টা করছে। আমি তো পুরনো মানুষ, আমি চাই যে কাজটা ওরাই করুক, ওরাই পারবে। ভালো থেকো মা। আপনিও ভালো থাকবেন। আমাকে বোধহয় সামনে নামতে হবে। স্যার গেম খেলেন স্যার, দিলে ভালো হয়ে যাবে। হ্যালো ইয়াকুব, একটা মার্বেল পাথরের নামের ফলক করে অর্ডার কর। জ্যান্তন পাথর না, সবচেয়ে দামি পাথর। বাজেট কোনো সমস্যা না, আমার 1 মাসের বেতন কেটে দিবি। কি আমার কথা শুনতেছস না? কার নাম লিখবি মানে? সোনার পানিতে লিখবি মহান বীর মতিনুদ্দিন সরফ। গেলবার কিন্তু মহান কথাটা বাধা ছিল। তোমরা খুব ভালো করেই জানো কারা এই ফলক ভেঙেছে। কি জানো না? জি স্যার, জানি। কেন ভেঙেছে? কারণ ওনার নাম মুছে গেলে যারা ওনাকে ধরিয়ে দিয়েছিল সেই সকল যুদ্ধ অপরাধীদের নিয়ে আর কোনো হইচই হবে না, উচ্চবাচ্য হবে না। তাদেরকে অ্যারেস্ট করো। কিন্তু স্যার তারা যে খুব পাওয়ারফুল। কোর্টে চালান দিবে। তারা যদি আমাদের ক্ষতি করে স্যার? ক্ষতি? আমাদের কিছু ক্ষতি হবে, কিন্তু এই দেশের মানুষ তো বেঁচে থাকবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আর তাদের শাস্তি কারা দিবে? এদেশের জনগণ। বাস সুধা, আমাদের যে কত কাজ করতে হবে না তার কোনো শেষ নেই। কি কাজ করতে হবে? একটা সংগঠন করব যেখানে বেকার যুবকরা কাজ পাবে। তাদের কাজ হবে তারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে যত মুক্তিযোদ্ধা আছে, পরিবার আছে, সব মুক্তিযোদ্ধা পরিবারকে খুঁজে বার করবে, তাদের সহযোগিতা করবে। একই সাথে যারা যুদ্ধাপরাধী তাদের চিহ্নিত করবে এবং চিহ্নিত করে জনগণের সামনে দাঁড় করাবে। এই কাজ করতে তো অনেক টাকা লাগবে। আমাদের নিজেদের যে সম্বল আছে সেটা দিয়ে শুরু করব। আমরা সফল হতে পারলে আমি জানি সহযোগিতা পাবো। দরকার হলে আমরা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দাঁড়াবো। আমি নিশ্চিত তিনি আমাদেরকে ফেরাবেন না। বাবা ফোন করেছিলেন। আমার উপর খুব রেগে আছেন না? না, তবে মনটা খারাপ। ভেবেছিলাম ফলকটা ঠিক করে জীবনে একবার কিছু করে তাকে খুশি করতাম।
কিন্তু বোধহয় সেটা তো আর হবে না। আমাদের দেশে তো কেউ কেউ প্রতিজ্ঞা করে বসে আছে তারা জীবনে বদলাবে না। তাহলে ফলকে কি নাম থাকবে না? হয় থাকবে না, নয়তো যারা মুক্তিযোদ্ধা পরিচয়ে যুদ্ধ অপরাধের বিচার থেকে বাঁচতে চায় তাদের নাম থাকবে। কি ভয়ঙ্কর। আমাকে যেতে হবে এখন, আমাদের তো কালকে আবার মিটিং। ভাত দেবো আর একটু? আসি। এখানে 5,000 টাকা আছে, জমিয়েছিলাম একটু একটু করে, হয়তো তোমাদের কাজে লাগবে। মনে রাখবেন আগামীকাল রোজ শুক্রবার বেলা 4:30 মহানবীর মদিনুদ্দিন সাহেবের নামকরণটি নতুন রূপে উন্মোচন করা হয়েছে। আমাদের এলাকার পরিচয় জিতুর রহমান এমপি। বাবাকে জানাই না, বাবা তো এই পথ দিয়েই ফিরবেন, একটু সারপ্রাইজ থাকুক। শুক্রবার বেলা 4:30 মহানবীর মদিনুদ্দিন সাহেবের নামকরণটি নতুন রূপে উন্মোচন করা হয়েছে। আমাদের এলাকার পরিচয় আজ এই বিস্বাদের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে। তাহাদের বোন, তাহাদের হৃদয়ের বোন বনের আড়াল থেকে তাহাদের ডাকিতেছে জ্যোৎস্নায়, পিপাসার সান্ত্বনায়, আঘ্রাণে, আস্বাদে। কোথাও বাঘের পাড়া, বনে আজ নাই যেন আর। মৃগদের বুকে আজ কোনো স্পষ্ট ভয় নেই, সন্দেহের আবছায়া নাই কিছু। কেবল পিপাসা আছে, রোমহর্ষ আছে, মৃগীর মুখের রূপেও হয়তো চিতারও বুকে জেগেছে বিস্ময়। লালসা, আকাঙ্ক্ষা, স্বাদ, প্রেম, স্বপ্ন স্ফুট হয়ে উঠিতেছে সব দিকে আজ এই বসন্তের রাতে। এইখানে আমার নকটার্ন। একে একে হরিণেরা আসতেছে, গভীর বনে পড়ছে। সকল জলের শব্দ পিছিয়ে ফেলে অন্য এক আশ্বাসের খোঁজে। তাতে নখের কথা ভুলে গিয়ে তাদের বনের কাছে ওই সুন্দরীর কাছে গিয়েছে। মানুষ যেমন করে ঘ্রাণ পেয়ে আসে তার নোনা মেয়ে মানুষের কাছে, হরিণেরা আসিতেছে। তাদের পেতেছি আমাকে অনেক পায়ের শব্দ শোনা যায়। ঘাই লেগে ডাকাতেছে জ্যোৎস্না। ঘুমাতে পারি না, শুয়ে শুয়ে থেকে বন্দুকের শব্দ শুনি। তারপর বন্দুকের চাঁদের আলোয় খাই হরিণী আবার এইখানে পড়ে থেকে একা একা আমার হৃদয়ে এক অবসাদ জমে ওঠে। বন্দুকের শব্দ শুনে শুনে, হরিণীর ডাক শুনে শুনে আসি।
চিত্রা, তুমি যে আমাকে কবিতা শোনাবে বলেছিলে, চিত্রা, 113 চিত্রা, আমাকে চিনতে পারছো না? হরে বিহঙ্গ, বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না গো মা। একটি কবিতা লেখা, তার জন্যে আগুনের নীল শিখার মতন আকাশের রাগে রিরি করে, সমুদ্রের টানা ঝাড়ে দুরন্ত ঝড়, মেঘের ধুম্র জটা খুলে খুলে পড়ে, বজ্রের হাত ডাকে অরণ্যের সারা, শিকড়ে শিকড়ে পতনের ভয় মাথা খুঁড়ে মরে, বিদ্যুৎ ফিরে তাকায়, সে আলো সারা তল্লাট জুড়ে রক্তের লাল দর্পণে মুখ দেখে স্মরণ। একটি কবিতা লেখা হয় তার, একটি কবিতা লেখা হবে তার জন্যে দেয়ালে দেয়ালে এঁটে দেয় কারা অনাগত একদিনের ফতোয়া, মৃত্যু ভয়কে ফাঁসিতে লটকে দিয়ে মিছিল এগোয়, আকাশ বাতাস মুখরিত গানে গর্জনে তার নখদর্পণে, অজস্র সুখ, সীমাহীন ভালোবাসা, একটি কবিতা লেখা।